হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আমার বিন্দেশি তারা রাইটার যারা নীরা পর্ব 20। লিও সবাইকে একসাথে নিয়ে কেকটা কাটলো। প্রথম কেকের টুকরাটা সে তার পাশে দাঁড়ানো মধ্যবয়স্ক মহিলাকে খাইয়ে দিল। আমার অনুমান মিথ্যে না হলে ওই মহিলাটি লিওর মা হবে, কেননা ভদ্র মহিলার সাথে লিওর চোখ হুবহু মিল। দুজনের চোখে উজ্জ্বল ধূসর, তবে লিওর চোখ কিছুটা ধারালো। ভাবতে ভাবতেই আমার ফোনটা বেজে উঠল। কথা স্পষ্ট না হওয়ায় শোরগোল থেকে দূরে চলে আসলাম। এভিলিন কল করেছে হোস্টেল থেকে। ওর সাথে কথা শেষ করে পিছে ফিরতেই একটু চমকে গেলাম। লিও এক টুকরো কেক নিয়ে আমার পিছে দাঁড়িয়ে আছে। আমাকে চমকাতে দেখে এক টুকরা দুষ্ট হাসি দিল, আমাকে বুকে থুতু দিলাম। লিও, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে। সে একইভাবে হাসিটা ঝুলিয়ে রেখে বলল, আমাকে উইশ করবে না মীরা? কিছুক্ষণ আগে এভিলিনের সাথে কথা বলে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু লিওর কথা শুনে সেটা ভালো হয়ে গেল। একটু হেসে বললাম, হ্যাপি বার্থডে লিও। দোয়া করি তুমি আরও বড় হও আর তোমার মনটা যেন এমনি পরিষ্কার থাকে, কোনো কিছুই যেন তাকে কলুষিত করতে না পারে। আমার কথা শুনে আতঙ্কিত হওয়ার ভান ধরল, তারপর বলল, ও শিট, এত বড় উইশ লিও। আমি চোখ বড় বড় করে ফেললাম। সে হাসতে হাসতে আমার দিকে কেকের টুকরোটা এগিয়ে নিয়ে এলো। আমি ওর হাতেই একটু খেলাম। চকলেটের হাওয়ায় বেশি খেলাম না দাঁতের ব্যথার কারণে, তাই টুকরোটা রেখে দিচ্ছিলাম, কিন্তু লিও ঝট করে আমার হাত ধরে ফেললো। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। আমাকে খাইয়ে দিবে না? আমার হাতে চলো, ওখানে থেকে নেই। এইটা দাও। ওহ হোয়াট, নো লিও, লিও এটা আমার খাওয়া। এটো তাতে কি? এ বলে লিও আমার হাত থেকে জোর করে মুখ লাগিয়ে কেকটা খেয়ে নিল। ওর ঠোঁটের স্পর্শটা আমার আঙ্গুলে পড়তেই আমি কেঁপে উঠলাম। তার তাড়াতাড়ি হাত নিয়ে ফেললাম। ওর কোনো ভ্রুক্ষেপ নেই এ ব্যাপারে, হয়তো আমি বেশি ভেবে ফেলেছি। আমাকে মাথা থেকে সব ফেলতে হবে। হাতটা তুলে দেখলাম এখনও একটু করে চকলেট লেগে আছে। লিও কেকটা খেতে খেতে আমার দিকে তাকালো। আরে, চকলেট তো এখনও লেগে আছে, দাও আমি খেয়ে ফেলি। এ বলে সে হাত বাড়িয়ে আমার হাতটা ধরতে চাইলো। ও কি করতে যাচ্ছে বুঝতে পেরে ঝট করে আমার হাতটা সরিয়ে পিছে সরিয়ে ফেললাম। আমার শরীরটা থরথর করে কাঁপছে। আর কিছুক্ষণ যদি আমি লিওর সামনে থাকি তাহলে নির্ঘাত বেহুশ হয়ে যাব। আমাকে হাত নিয়ে নিতে দেখে লিও কিছুটা মনক্ষুণ্ণ হলো। সে বলতে লাগলো, দাও না মীরা। আমি হাত ওয়াশ করতে যাচ্ছি। আর কিছু বলতে পারলাম না। দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। শরীরটা এখনও থরথর করে কাঁপছে। শরীরটা এত কাঁপছে কেন? কেন এত গরম লাগছে? আগে তো কখনো এমন হয়নি। ট্যাপ খুলে এক নাগাড়ে পানি শুধু মুখে দিতে লাগলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে সবার নজরে আড়ালে থাকার চেষ্টা করছি। মাঝে মাঝে অ্যাডালিন বা রিচাকে জিজ্ঞেস করছি পার্টি শেষ কখন হবে। সবাই কত আনন্দ করছে, কেক মেখে একে অপরকে ভাল্লুক উল্লুক হয়ে আছে। সবাই লাফালাফি করছে, কেউ ডান্স করছে, কেউ বা শুধুমাত্র কোণে দাঁড়িয়ে সিজার পান করছে। আমি বসে আছি একটা সোফাতে। আমার পাশে বসে আছে কয়েকজন বৃদ্ধ কাপল। বয়সের ভারে তারা এখন কিছুই করতে পারে না, তাই বসে বসে সব দেখছে আর হয়তো স্মৃতিচারণ করছে। অদূরে টিনা আর ওই মধ্যম বয়স্ক মহিলার সাথে হাসাহাসি করছে। আমি ম্যাপল সিরাপ হাতে নিয়ে বসে বসে সময় গুনছি। এখন থেকে একা যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই অপেক্ষা করছি কখন পার্টি শেষ হবে। বেশ কিছুক্ষণ পর আমার ডান কাঁধে টোকা পড়ল। আমি ডান দিকে তাকাতেই আবার বাঁ কাঁধে টোকা পড়ল। বাঁ কাঁধে টোকা পড়তেই বাঁ দিকে তাকালাম, কিন্তু কেউ নেই। কি হচ্ছে বুঝতে পেরে দাঁড়িয়ে গেলাম। পিছন ফিরে দেখলাম লিও দাঁড়িয়ে আছে। মনে মনে বুঝতে পেরেছিলাম লিওই হবে। হোয়াট হ্যাপেন্ড মীরা? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো।
একটু হাসার চেষ্টা করলাম। নাথিং লিও, এমনি বসে আছি। ভ্রুকুচকে সন্দিগ্ধ চোখে লিও আমাকে বলল, তুমি কি কোনো রকম ভাবে আমাকে ইগনোর করতে চাইছো মীরা? নো 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 লিও, আমি তোমাকে ইগনোর করছি না, শুধু একটু ক্লান্ত হয়ে গেছি। ওহ আচ্ছা ঠিক আছে। মীরা, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব, চলো আমার সাথে। কার সাথে? কথাটা মনে হয় লিও শুনল না, সে নিজেই বলে আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আমার জবাবের অপেক্ষা করলো না, লিও আমাকে নিয়ে গেল সেই মহিলার সামনে, যাকে আমি লিওর মা ভেবেছিলাম। ওই মহিলার কাছে নিয়ে যেতেই আমি দর দর করে ঘামতে শুরু করলাম। মম, সত্যিই তাহলে ইনি লিওর মম? আমি একটা ঢোক গিললাম। ভদ্রমহিলা আমাদের দিকে ফিরলেন। দূর থেকে যতটা মধ্যবয়স্ক মনে হচ্ছিল, সামনে থেকে তেমন মনে হচ্ছে না। এ বয়সেও যথেষ্ট ফিট উনি। হ্যাঁ হ্যালো, আমি ভদ্রতার খাতিরে হাসার চেষ্টা করলাম। লিওর মম আগাগোড়া আমাকে দেখলো। উনি এভাবে আমাকে দেখছিলেন যে আমার মনে হচ্ছিল সবার সামনে আমি ন্যাংটো দাঁড়িয়ে আছি। নার্ভাস হয়ে গেলাম। মম, মিট মীরা, যার সাথে তোমাকে বলেছিলাম। তারপর লিও আমার দিকে তাকিয়ে বলল, মীরা, এ আমার মম। লিওর মা এখনো কিছু একটা দেখছে। ওনার নজর ফলো করতে গিয়ে দেখলাম উনি আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমার হাত লিও তখনও মুঠো করে ধরে রেখেছিল। আমি তাড়াতাড়ি লিওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। ভ্রুকুচকে লিওর মম আমার দিকে তাকালো, তারপর একটু করে হাসি দিয়ে বলল, কেমন আছো মীরা? এরা আমার নামটাকে যাচ্ছে তাই বলে গুলিয়ে ফেলছে, তবুও মুখে হাসি টেনে বললাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। ও আচ্ছা, তুমি তাহলে লিওর স্টুডেন্ট? জি। এর বেশি কিছু না তো? মানে? আমি লিওর দিকে তাকালাম। কি বলছে বুঝতেছি না। লিওর আমার দিকে তাকানো দেখে তার মমকে ডাকলো। মম, আমি একটু মজা করছি। মাই ডিয়ার সান। লিওকে তার এক ফ্রেন্ড ডেকে নিয়ে গেল, আর আমি ফেঁসে গেলাম লিওর মমের সাথে। উনি থানার দারোগার মতো আমাকে প্রশ্ন করতে লাগলো, আমি কোত্থেকে এসেছি, বাবা মা কোথায়, কে কি করে, এখানে কেন এসেছি, লিওর সাথে কিভাবে পরিচয়, লিওকে কেমন লাগে, কারোর সাথে রিলেশনশিপে আছি কিনা। সোফাতে লিওর মমের পাশে বসে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আর পানি খেয়ে পেটটাকে ঠাসা করছিলাম। না জানি কখন ছাড়া পাবো। পার্টি যখন শেষ হলো, প্রায় মাঝরাতে। বেশিরভাগ গেস্ট চলে গিয়েছিল, হই হুল্লোড় ঠান্ডা হয়ে এসেছিল। যারা ছিল তারা সবাই আমাদের মতোই যে যেদিকে পারে শুয়ে যাচ্ছিল। আমারও প্রচণ্ড ঘুম আসছিল। লিওর মমের হাত থেকে ছাড়া পাবার পর থেকে ঝিমোচ্ছিলাম। ঘুমানোর জায়গা পাচ্ছিলাম না। বাই চান্স যদি বেড পাইতাম তাহলে শুয়ে পড়তাম, কিন্তু এগুলো অপরিচিত মানুষের সামনে কিছুই করতে পারছি না। বারবার হাই তুলছি, মনে করছিলাম চলে যাব, কিন্তু রিসাকে একা এক কোণে শুয়ে পড়তে দেখে আমি অবাক হলাম। তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম, রিসা, তুমি ঘুমাচ্ছ কেন? এখানে থেকে চলে যাবে না? সে ঘুমন্ত স্বরে বলল, মাঝরাতে কোথায় যাবে তামিনা? ঘুম আসলে এখানে শুয়ে পড়ো। সে তার সামনে সোফা দেখিয়ে দিল, আমি এখানে শোবো। সমস্যা কি? ঘুমায় পড়ো, কাল মর্নিংয়ে কথা হবে। গুড নাইট। আমি দমে গেলাম। সত্যি এখানে শুতে হবে? চারপাশে তাকালাম, এখনো কয়েকজন ফুর্তি করছে। লিও তাদের মধ্যে আছে। কোনো ক্লান্তির ভাব নেই চেহারাতে। অনেক গাইগুই করে ঘুমের সাথে যুদ্ধ করে হেরে গেলাম। চুপচাপ গুটিসুটি মেরে সোফাতে বসে পিছনে মাথা এলিয়ে দিলাম। আহ, কি শান্তি! আসলে নিদ্রার সম্রাটের সাথে যুদ্ধ করাই উচিত না, কোনো না কোনোভাবে সমঝোতা করে ফেলা উত্তম।
তাতে নিজেরাই মঙ্গল, বিনিময়ে প্রশান্তির একটা ঘুম পাওয়া যায়। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।